আমিও একটা পডকাস্ট শুরু করছি এবছরে। তো ওটার নামটাও বলে দিচ্ছি, ওটার নাম এই প্রথম কিন্তু ডিসক্লোজ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। পডকাস্টটির নাম হচ্ছে দেববাবুর বৈঠকখানা। দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি, সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি এবং আজকে আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন চলচ্চিত্র পরিচালককে, যিনি টক ঝাল মিষ্টি নানান স্বাদের গল্প উপহার দিয়ে আমাদের চলচ্চিত্র জগৎকে সমৃদ্ধ করেছেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদ হোক বা ভালোবাসা জিন্দাবাদ, তার নির্মাণ মানেই সহজ সাবলীল ভঙ্গিতে পারিবারিক গল্পের সিনেমাটিক চিত্রায়ন। অবশ্য শুধু চলচ্চিত্র পরিচালক বললে ভুল হবে, তিনি আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং গুণী একজন উপস্থাপকও বটে। দীর্ঘ প্রায় 2 যুগের বেশি সময় ধরে তাকে আমরা উপস্থাপনার মঞ্চে দেখছি, আর তিনি নিজেই বলেন, আমি মঞ্চে থাকা মানেই মঞ্চে আগুন লেগে যাওয়া। আর এই অগ্নিপুরুষের সাথেই আজকে আমরা কথা বলবো, দেব আড্ডা। তিনি আর কেউ নন, আমাদের খুবই প্রিয় মানুষ দেবাশিস বিশ্বাস। তাহলে দর্শক চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্প আড্ডায় ডুব দেওয়া যাক। কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। আর মানে ফেসবুকের স্ট্যাটাসগুলো খুব ফলো করা হয় আমার, বোঝা যাচ্ছে। এবং কি বলবো, এই যে ফেসবুকের কথা প্রসঙ্গে আসতে চাই, আমরা তো দেখছি মানে ব্রেকফাস্টের কি দারুণ দারুণ সব ডায়েট। নতুন বছর নতুন দেবাশিস বিশ্বাসকে কি আমরা পেতে যাচ্ছি? মনে হয়, চেষ্টা করছি আসলে। স্থূলকায় হয়ে গেছে একটু। কি হয় মানুষের, অনেকক্ষণ পরে মানুষ হয়তো চিনে আমাকে, যে আরে দাদা আপনি না, একটু এই হয়ে গেছেন ওই হয়ে গেছেন। তো ভাবলাম যে একটু ডায়েট করে একটু স্বাস্থ্যসম্মত খাবার খেয়ে যদি শরীর ভালো রাখা যায়, তাহলে ওয়াই নট। সেটাই। আর নতুন বছরে নতুন ফুটবল শো আপনি সঞ্চালনা করতে যাচ্ছেন, সেটা নির্মাণও করছেন, সেটা নিয়ে আদ্যপান্ত একটু শুনতে চাই। আচ্ছা, শোটা খুব মজার একটা শো, এটার নাম হচ্ছে দ্য অফসাইড স্টোরিজ। এবং এই শোতে কি হয়, আমরা রানিং যে কাজগুলো চলছে, রানিং যে খেলাগুলো চলছে ইনফ্যাক্ট, সেগুলো নিয়ে একটু আলাপ করি। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, তো সুতরাং ওয়ার্ল্ড কাপের ছোঁয়াটাও আমরা প্রত্যেক পর্বে একটু করে রাখতে চাই। তো সেই জায়গা থেকে, আর ফুটবলের আমি খুব বড় একজন অনুরাগী। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস, আজকে যেহেতু ফুটবল প্রসঙ্গ এসেই গেল, আমার চোখে মুখে একটা চমক দেখা যাচ্ছে কিন্তু, হ্যাঁ, কারণ আমি খুব এক্সাইটেড থাকি ফুটবল নিয়ে কথা বললে। তো আমার জীবনের প্রথম 2টো মানে ক্ষেত্র ছিল উপার্জনের, যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম ইনফ্যাক্ট। তো ওটা আসলে ওই উপার্জনটা ঠিক উপার্জন বলবো না, ওটা একটা ফান ছিল। তো ওটার একটা জায়গা হচ্ছে গান গেয়ে, আমি গান গেতাম, হ্যাঁ, স্টেজে। আর পাশাপাশি আমি ফুটবল খেলতাম। আমাকে, যেটাকে আমরা সহজ বাংলায় এবং খুব চলিত বাংলায় এটাকে বলা হয় খ্যাপ খেলতে যেতে। হ্যাঁ, তো আমি এরকম খ্যাপিস্ট ছিলাম। আমি এখনো আমার সাইজ যেরকম ওরকমই ছিলাম, আমি ছোটোখাটো, কিন্তু ভালো খেলতাম বলে বড় বড় দাদারা ভাইয়ারা যারা ছিলেন তাদের একটা ক্লাব ছিল। ওই ক্লাবের হয়ে আমি ঢাকার বাইরে লুকিয়ে চুরি আর কি, মাকে না বলে বাবাকে না বলে, তো ওইসব জায়গায় খেলতে যেতাম। তো তখন কিছু টাকা পয়সা উপার্জন হতো। তো ফুটবলের প্রতি আমার ওই ভালোবাসাটা রয়েই গেছে। এবং ছোটবেলায় একটা জিনিস আমি করতাম, ওই পেপার কাটিংস সংগ্রহ করতাম, নিজেই কাটতাম, নিজেই রাখতাম। তো কালেকশনসগুলো এখনো আছে। তো ফুটবলের মোটামুটি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি সবই আমি মোটামুটি কম বেশি জানি। তো ওই জন্য ভাবলাম যে ফুটবল নিয়ে একটা অনুষ্ঠান করলে কেমন হয়। তো এমনি তো ধরো যে কোনো ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠান, ওয়ার্ল্ড কাপ যখন হয়, শুরু হয় সিজনাল অনেক অনুষ্ঠানে আমাকে ডাকা হয় অ্যাজ অ্যান ফুটবল এক্সপার্ট, কিংবা অ্যাজ আ সেলিব্রিটি, কিংবা 2-1বার আমি শো করেছি। বাট রেগুলার বেসিসে শো করার একটা ইচ্ছা ছিল ফুটবল নিয়ে। তো দিস ইজ হোয়াট। এটা আপনি তো ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন স্টেডিয়ামে, সেই মানে ভেরি রিসেন্টলি। কেমন ছিল এক্সপেরিয়েন্স? আচ্ছা, এক্সপেরিয়েন্সের আগে বলে রাখি, আমার কোনো এক্সপেরিয়েন্সই ছিল না, সত্যি কথা, ধারাভাষ্য নিয়ে। ছোটবেলায় যখন টেলিভিশনে ফুটবল সরাসরি সম্প্রচারিত হতো না আমাদের সময়ে, তখন কিন্তু রেডিওতে হতো, আমরা শুনতাম। হ্যাঁ, খোদাবক সুনিধা থেকে শুরু করে এরকম অনেকেই আছেন। তো এদের কথা শুনতে ওই জিনিসটা আমার মাথায় ছিল যে ধারা বিবরণী বা ধারা বর্ণনা কিভাবে দিতে হয়, কিন্তু কখনো এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে এটা আমি কখনোই ভাবিনি। ইনফ্যাক্ট যেদিন আমি মাঠে যাই, ওই দিনের অনুষ্ঠানও কিন্তু আমার ধারা বর্ণনা দেওয়ার কোনো কথা নেই। এখন হচ্ছে কি, একটু মিসম্যানেজমেন্ট ছিল। তো অনেকেই বললেন যে দাদা আপনার মাঠে তেমন কোনো কাজ নেই, আপনার একটা রিকোয়েস্ট আছে। কি সেটা? বলে আমাদের যিনি ধারা বর্ণনা দিচ্ছিলেন বা দেবেন ভেবেছিলাম, তিনি আজকে আসেননি। তেমন তো আমি কি করতে পারি? কিন্তু ফুটবল নিয়ে আপনার একটা নলেজ আছে ভালো, আপনি মাইক্রোফোন নিয়ে কথাও বলতে পারেন। মাইক্রোফোন নিয়ে কথা বলা একটা, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ আছে। এখন ওটা তো আমার পক্ষে সম্ভব না। বলেন আমাদের বিশ্বাস আপনি পারবেন।
তো এক প্রকার জোর করেই আমি ধারাভাষ্যকার হয়ে গেলাম, বাট আই এনজয়েড, বিকজ আমি ওই পুরোনো গল্পগুলো মনে করছিলাম। মাত্র ছোটবেলায় আমি কি শুনতাম, ধারাভাষ্যকাররা যারা অনেক সিনিয়র হয়ে গেছেন, অনেকে হয়তো পৃথিবীতে নেই, তাদের ধারাভাষ্যগুলো যখন শুনতাম তখন তারা কি কি বলতেন। আর যেহেতু ফুটবল একটা নলেজ আছে যে কোনটাকে কর্নার বলে, কোনটাকে স্পট কিক বলে, কোনটাকে এই বলে সেই বলে, তো সেই জায়গা থেকে সামহাউ উতরে গেছি। একদম তাই। 2025-এর প্রসঙ্গে যদি আসি, মানে সদ্য পুরনো বছরটাকে আমরা টাটা বাই বাই বলে নতুন বছরে এসেছি। 2025-এর যতদূর জানি শেষ দিন পর্যন্ত আপনার হাতে মাইক্রোফোন হাতে আপনি ব্যস্ত ছিলেন। হ্যাঁ, ছিলাম। তারপর অসংখ্য পুরস্কার পেয়েছেন, মানে বেশ কর্মমুখর জীবন ছিল আপনার বরাবরের মতন। 2025 আপনার জীবনে কোন কোন দিক থেকে খুবই স্পেশাল? 2025 স্পেশালিটির জায়গাটা কি জানো? হঠাৎ করে একটা এটা তো তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি যে একটা পট পরিবর্তন হলো বাংলাদেশের। আমি রাজনৈতিক বলবো না, বাংলাদেশেরই একটা পট বাংলাদেশেরই। পরিবর্তন হয়েছে। তো সেই জায়গায় সবাই কিন্তু কম বেশি এফেক্টেড একটু হলেও হয়েছে। সেটার হয়তো এখন আমরা নেগেটিভলি ভাবছি যে আমাদের এফেক্টটা নেগেটিভলি হয়েছে, বাট আমি অ্যাজ আ পজিটিভ মাইন্ড সেট আপ, তো আমার কাছে মনে হয় যে এটা হয়তো এই মুহূর্তে নেগেটিভ মনে হচ্ছে, বাট এটার পজিটিভিটিও অনেক কিছু আছে। তো একটা ধাক্কা তো লেগেছে, কিন্তু অনেকের কাছে 2025 খুব খারাপ একটা বছর গেছে তাদের হিসেবে। আমার কাছে মনে হচ্ছে কি 2025 আশার আলো দেখিয়েছে যে 2026 থেকে আগামী যে জীবনটা সেটা আমাদের সবার জন্য ভালো হবে। তো সুতরাং আমি 2025-কে খুব পজিটিভলি দেখি। নট অনলি যে পুরস্কারের জায়গাটা এবার ক্লিয়ার করি, অনেকেই পুরস্কার পাচ্ছেন। আমার জায়গা থেকে আমি বলি যে আমি যে পুরস্কারগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমার বিগত সময়ের কর্মের অবদান হিসেবে। তো এটা আমি মনে করি যে ইটস ফাইন, কিন্তু মানে পুরস্কার অনুষ্ঠানের নামে যে অনুষ্ঠানগুলো আসলেই হচ্ছে, অনেকে কিন্তু জানেনও না তারা কি কর্মের জন্য পাচ্ছেন। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আসলে 2026-এ এসে আমার কাছে মনে হয় পুরস্কার প্রদান তো চলবেই, কিন্তু যেন স্পেসিফিকলি এবং সঠিকভাবে এটার প্রয়োগ ঘটে। আর 2025-এ আমি প্ল্যান করেছি যে আমি কি কি কাজ করব, যেহেতু সময়টা একটু বললাম একটু খারাপ সবারই যাচ্ছে। তো আমার একটা ছবির কাজ চলছে, সেই ছবির প্রায় শেষাংশে আমরা আছি শুটিংয়ের। তো সেটা 2026 আমরা শেষ করব, ওটা রিলিজ করব। নতুন একটা জিনিস বলে রাখি, আমার খুব পছন্দের একটা পডকাস্ট চলছে বাংলাদেশে। হ্যাঁ, এখানেই চলছে সেটা। বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। হ্যাঁ, তো ও আমার খুব কাছের ভাই, এবং ওর কথা একটু বলতে চাই অনুষ্ঠানে, যে হয় না যে বিহাইন্ড দ্য ফেম, তো এই বিহাইন্ড যে বিষয়টা ও তুলে নিয়ে আসার যে বিষয়টা, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে, ভালো লেগে। তো আমিও একটা পডকাস্ট শুরু করছি এবছরে। তো ওটার নামটাও বলে দিচ্ছি, ওটার নাম এই প্রথম কিন্তু ডিসক্লোজ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। পডকাস্টটির নাম হচ্ছে দেববাবুর বৈঠকখানা। তো ওই অনুষ্ঠান করছি, তো ওটা প্ল্যান করলাম। নতুন যে ফুটবলের প্রোগ্রাম, এটা তো চলছে, এটাও করব। তো সিনেমার কাজ আছে, ওটা শেষ করব। তো 2026-এর কাজগুলো কি করবো, ওটা 2025-এ ঠিক করেছি। এইটাই। আর বছরের শেষেও তো আপনি শুটিং শেষ করেছেন, ইদার একটা শো দ্য গ্র্যান্ড ফান শো, এর পেছনের ভাবনাটা একটু শুনবো। আচ্ছা, এটা হচ্ছে একজন আছেন আমাদের গুরুজন, ওনার নাম হচ্ছে সাইদ তারেক। তো উনি একদিন আমার সাথে কথা বললেন যে আচ্ছা, আমাদের দেশে হয় না যে বড় বড় ম্যাগাজিন অনুষ্ঠানও হয়, বাট ওগুলোর মধ্যে কিছু ফান থাকে, কিছু মেসেজ থাকে। তো আমরা আসলে ওই জায়গাটায় না গিয়ে শুধু ফান নিয়ে কিছু করা যায় কিনা। আর যে যদি ফানের কথা চলে আসে, তাহলে আমার মাথায় বা আমাদের চিন্তা ভাবনায় তুমি চলে আসো। তো ওয়াই নট উই ডু আ শো। এবং সেখান থেকে আমাদের এই পথ চলাটা শুরু। আমরা অনেকগুলো শো করেছি। তো উনি আবার দেশের বাইরে থাকেন আজকাল, শীতের সময়টা দেশে চলে আসেন, আমেরিকায় থাকেন উনি, ওনার ছেলে আছেন, সবাই ফ্যামিলি ওখানে আছেন। তো উনি আবার আসলেন, এসে বললেন যে ভাল লাগছে না, একটা তো শো করতে হয়। তো আমি বললাম যে চলুন তাহলে ঈদ স্পেশালটা শোটা করি, বছরের শেষটা একটা গুড নোট দিয়ে শেষ করি। তো ওই জন্য আমরা ওই শুটিংটা করলাম। মানে ওই প্রোগ্রামটা না আসলে ইট ওয়াজ টোটালি ফান, এবং কাজ করেও না তুমি পরিবেশটা এরকম থাকে যে তোমার এইখানে একজন কমেডি আর্টিস্ট, ওখানে এখানে সেখানে, এবং যারা আছি আমরা, যখন আমরা একত্র হই বিহাইন্ড দ্য সিনেও আমরা ওই ফানই করি। তো সুতরাং ওই প্রভাবটা প্রোগ্রামের উপর দিয়ে পড়েছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। আজ থেকে প্রায় 24 বছর আগে 17 ডিসেম্বর মুক্তি পেয়েছিল আপনার পরিচালিত প্রথম সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। মানে বয়সও তখন ছিল বেশ অল্প, মাত্র 24 বছর। সেই বয়সে এই সিনেমার পরবর্তী যে খ্যাতি, মানে এটা বলতেই হয়, প্রথম সিনেমাতে ডিরেকশন দিয়ে রীতিমতো ছক্কা পিটিয়েছিলেন, খুবই অস্থির একটা সময়। এই যে জনপ্রিয়তা এবং সবকিছু কি করে সামলে নিয়েছিলেন আপনি? আমি একটু, আমার এক্ষেত্রে হয়েছে কি, আমার একটা সুবিধা আছে। প্রথমত আমি
আম, কেউ বিশ্বাস করবে না, জানি না। আমি ছোটবেলা থেকে একটু চুপচাপ ছিলাম। বললাম না, আমার মা ছাড়া এটা, এই সত্যটা যদি কেউ বলে, আমি যদি বলি, আমার কেউ বিশ্বাস করে না যে আপনি চুপচাপ ছিলেন, ঠান্ডা ছিলেন। আমি বললাম যে হ্যাঁ। তো আমি একটু কাম অ্যান্ড কোয়াইট ছিলাম এমনি ছোটবেলা থেকে। তো যখন এই ব্যাপারটা ঘটলো, তার আগে হয়েছে কি দেখো, আমি যখন আমি বলতাম ইন্টারভিউসগুলোতে তৎকালীন সময়ে যে আমার অ্যাকশন শব্দে আমার ঘুম ভাঙতো, আর কাট শব্দে আমি ঘুমিয়ে যেতাম। তো যেহেতু আমার বাবার এত বড় একটা সাম্রাজ্য ছিল, তো ওই জায়গা থেকে আমি ছোটবেলার থেকে সত্যিকার অর্থে আমার বাবা মার বাইরে গিয়ে যদি চিন্তা করি, তাহলে একজন শাবানা ম্যাডাম, একজন কবরী ম্যাডাম, একজন ববিতা ম্যাডাম, একজন আলমগীর স্যার, একজন রাজ্জাক আঙ্কেল, এদের কোলে পিঠেই কিন্তু আমার বড় হওয়া। তো সেই জায়গা থেকে ওই ফেম যে জিনিসটা, ওটা আমি ছোটবেলা থেকে দেখেছি যে ফেম জিনিসটা কি, এবং তারা কিভাবে এত ফেমাস হওয়ার পরেও ওরা ওটা ডাউন টু আর্থ থাকে। ওই কামনেসটা আমাকে ওনারা শিখিয়েছেন পরোক্ষভাবে। বাবার মধ্যেও সেই জিনিসটা দেখেছি। কখনো তার প্রত্যেকটা ছবি একের পর এক হিট যাচ্ছে, বাট হি ওয়াজ কাম, যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো ছবি হয়তো বানিয়েছি, মানুষ হয়তো মানুষের ভালো লেগেছে, তো সুতরাং চলছে। অন্য কেউ যেমন, একটা মজার ছোট্ট করে বলে দিই, এখন একটা সময় এসছে যে একটা ছবি করেই সবাই হয়তো ছবিটা খুব ভালো গেছে, ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। তো ইন্ডাস্ট্রি হিট যদি বলি, তাহলে আমার বাবার মিনিমাম 8 থেকে 10টা ইন্ডাস্ট্রি হিট আছে। কিন্তু 8 থেকে 10টা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরও সেই সমাধি বলি, আসামি বলি, জিঞ্জির বলি, আনারকলি বলি, অস্বীকার বলি, অনেক নাম দেওয়ার পরেও কিন্তু তাকে আমি ওরকমই কাম অ্যান্ড কোয়াইট দেখেছি। তো প্রথম ছবি, হ্যাঁ আমার বয়সটা তখন অনেক কম ছিল, মাথা ঘুরে যাওয়ার কথা ছিল। তো সেই জায়গা থেকে আমার মাথাটা ঘোরেনি সামহাউ, আমি ঘোরাতে দেইনি। আমি ফোকাসড ছিলাম যে আচ্ছা ছবি ভালো গেছে, ভালো যাচ্ছে, মানুষ ভালো বলছে, আই এম ফাইন, আই এম ওকে উইথ ইট। কিন্তু যদি আমি ওরকম কিছু একটা ভাবতাম, তাহলে হয়তো পরবর্তী পর্যায়ে আমার কাজ করা কঠিন হয়ে যেত। পরবর্তীতেও আপনাকে আমরা কাজে পেয়েছি অবশ্যই। আমরা যদি সেই 17 ডিসেম্বর 2001 থেকে এই অবধি কাউন্ট করি, 8793 দিনে আপনি সিনেমা বানিয়েছেন মাত্র 6টি। সংখ্যাটা এত কম কেন? আচ্ছা, এখানে এখানে এটার প্রতি দর্শকদের একটা অভিযোগও আছে, অনুযোগ আছে, ইনফ্যাক্ট এটা সত্যি কথা। আমি আসলে কি বেসিক্যালি ওই উপস্থাপনা আর পরিচালনা, এটা একটা ব্যালেন্স করতে গিয়ে এই ঝামেলাটা হয়েছে। কেন কি, আমি যখন ছবি বানিয়েছি, তারপরেও কিন্তু আমার উপস্থাপনার যে প্রতি আমার ভালোবাসা, বা আমার উপস্থাপনার প্রতি মানুষের ভালোবাসা বা চাহিদা, ওটা কিন্তু কমেনি, আরও বেড়েছে। তো হয় কি, উপস্থাপনাটা তো ইটস মাই ফার্স্ট লাভ, তাই না? তো ওই জায়গাকে আসলে ছাড়া খুব মুশকিল। তো এই কারণে হয়তো ওইটা ব্যালেন্স করতে গিয়ে, কিন্তু একটা সময় গিয়ে আমার এটা মনে হয়েছে যে উপস্থাপক সত্তাকে বাঁচাতে গিয়ে, কিংবা তাকে ইয়ে করতে গিয়ে, প্রায়োরিটি দিতে গিয়ে, আমার পরিচালক সত্তাটা সামহাও একটু পড়ে যাচ্ছে। তো এখন যেহেতু 8493 দিনে আমার মাত্র 6টা ছবি রিলিজ হয়েছে, বাকি যদি আরও 8493 দিন বেঁচে থাকি বা এই জগতে থাকতে পারি, তাহলে ওই 6-এর ডাবল যেন হয় সংখ্যাটা, আমি সেই চেষ্টাটা করব। এখন থেকে একটু পরিচালনার দিকে একটু মনোযোগী বেশি হয়েছি, রাদার দেন উপস্থাপনা। এবার আরেকটা সিনেমার প্রসঙ্গে আসে, যেটার জন্য আমরা প্রায় 2 থেকে 3 বছর ওয়েট করছি, তুমি যেখানে আমি সেখানে। প্রথম শুটিং শুরু হয়, ইফ আই এম নট রং, 2023-এর অগস্টে। কিছুদিন বন্ধ থাকে, আবার শুটিং শুরু হয় 2024-এর অক্টোবরে, তারপর আবার স্টপ। কেন? অথচ আমরা মানে আসলে সিনেমার জন্য তো ওয়েট করছি। আমি নিজেও ওয়েট করছি। বেসিক্যালি এটা হচ্ছে কি, এই ওয়েটিং এর জায়গা থেকে বলি, শুটিংটা করলাম প্রথম লট, আমাদের তো লটে লটে হয়, আবার অনেকে একটানে শুটিং করে। তো আমার যিনি প্রযোজক ছিলেন, মানে উনি ইহধামে আছেন, প্রযোজক হিসেবে আমি ছিলেন বললাম এই কারণে, তিনি আর নেই প্রযোজক। তার বিভিন্ন রকমের, আসলে বেসিক্যালি হয় কি, আগের সময় যারা প্রযোজক ছিলেন, তারা না ছবির প্রতি তাদের একটা ভালোবাসা ছিল, ডেডিকেশন ছিল, দায়িত্ববোধ ছিল। এখনের যারা প্রযোজক, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মৌসুমী প্রযোজক আছেন, যারা আসলে আসলেন, ভাবলেন একটু মজা করি, একটু আনন্দ করি, একটু শুটিং দেখি, একটু পিকনিকে যাই, ঘুরি ফিরি, হবে না। তো এই প্রযোজককে আমি আসলে বেসিক্যালি যেরকম ভেবেছিলাম, উনি ওরকম নন। এই কারণে উনিও আর এগোয়নি। যখন আমি বুঝলাম যে উনি আর কাজটা করবেন না, তখন আমি ওই জিনিসটা আমার দায়িত্বে নিয়েছি। আমি একটা নতুন প্রযোজকও পেয়েছি, যদিও ভাঙা হাটে কেউ যায় না, বাট যিনি এখন আমার প্রযোজক, উনি যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসেন, আমার কাজের উপর তার আস্থা আছে। তো সেই জায়গার থেকে নতুনভাবে নতুন প্রযোজককে নিয়ে ছবির যে বাকি অংশ যাই আছে, ওটা শেষ করব, করে এবছরই ছবি রিলিজ করব। একটা জিনিস জানতে চাই, আপনি সর্বশেষ কাজ করেছেন অপু বিশ্বাসকে নিয়ে, আপনি
চিত্রনায়িকা বুবলির সাথেও কাজ করছেন এবার। কোনো ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়া যাবে না, না, দেব এটা না। বলতেই হবে অভিনেত্রী হিসেবে কে কে, আর সময় মেনে চলা কিংবা পেশাদার নায়িকা হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে কে কে। তাহলে তো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়া লাগবে না, আমার দুটো জায়গায় দুজনের নাম বলতে হয়। হ্যাঁ, যদি অভিনেত্রী ধরি তাহলে যদি সঠিকভাবে তাকে তার কাজকে ব্যবহার করা যায় তাহলে অপু বিশ্বাস বেটার, এই কারণে কারণ ওনার অনেকগুলো ছবি করার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এখন যদি আধুনিক সময়ে যদি আমি ধরি যে এখনকার সময় অনুযায়ী যদি দুজনের মধ্যে তফাৎ করতে হয় তাহলে আমি আবার বুবলিকে এগিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এবার আসি সময়ানুবর্তিতা, কাজের প্রতি ডেডিকেশন, নিষ্ঠা। এটা দুজনের মধ্যে আমি কম বেশি সমান পেয়েছি, বাট হ্যাঁ, বুবলি, যেহেতু বুবলির একটা স্কোপ আছে যে বুবলি আগামী দিনের সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকা, মানে বড় পর্দার জন্য ও মনোযোগের জায়গাটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি স্ট্রং, ঠিক আছে। এবং শি ইজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট, শি ইজ ভেরি ডাউন টু আর্থ, ভেরি নর্মাল, পাশের বাড়ির মেয়ে। হ্যাঁ, এবার আসো এবার আরেকটা জায়গায়, আমি তুমি বলনি, আমি ওটাও বলে দিচ্ছি। যদি এবার গ্ল্যামার ধরো, সিনেমার পর্দা, বড় পর্দা, গ্ল্যামার, সেটাতে আমি অপু বিশ্বাসকে, ওর সাথে বয়সের ব্যবধান যত বেশি হোক না কেন, সেখানে আবার আমি অপু বিশ্বাসকে এগিয়ে রাখবো। তো দুজন দু রকমের সুন্দরী, দুজন দু রকমের কাজ করেন, দু রকমের ভালোবাসা দুজনের প্রতি আমার আছে। আপনার নির্মিত প্রায় প্রত্যেকটা সিনেমা অনেকে বলেন যে কোনো না কোনো ভাবে ভারতীয় যে কোনো সিনেমার অনুপ্রেরণায় নির্মিত, আর সেই জায়গা থেকে কি যে তুমি যেখানে আমি সেখানে, বান্টি বাবলি দ্বারা অনুপ্রাণিত। এটা হলো ক্যাচ মি ইফ ইউ ক্যান নামে আমরা একটা সিনেমা দেখেছিলাম, লিওনার্দো ডিক্যাপ্রিওর। তো ওটার প্রতি এক ধরনের অনুরাগ আমার আগের থেকেই ছিল। আর অনুপ্রেরণা আমার কাছে যেটা মনে, যেটা তুমি বলে দিই পরিষ্কার কথা, প্রতিটা ছবি আমি স্টার্টিং ফ্রম শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, হ্যাঁ, আমার প্রত্যেকটা সিনেমায় আমি অনুপ্রাণিত হয়েই ছবি করি। আমি ঘোষণা দিয়েই ছবি করি, যেমন বলে দিলাম এটা, আমি এটা বলে দিয়ে করি যে হ্যাঁ, আমি আমার কাছে মনে হয় কি অনুকরণ আর অনুসরণ দুটোর মধ্যে একটু তফাৎ আছে। অনুকরণ আমি পছন্দ কখনোই করি না, বাট অনুসরণকে আমি পছন্দ করি। আমি যদি একটা ভালো কিছুকে অনুসরণ করি বা ওই পথে হাঁটি, পথটা যেখানে গিয়ে শেষ হবে ওটা আমার জন্য ভালোই হবে। হ্যাঁ, তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হয় যে অনুপ্রেরণা নেওয়া বা অনুপ্রাণিত হওয়ার মধ্যে আসলে তেমন কোনো, অনেক বড় বড় ডিরেক্টর আছেন, তুমি এখন যে কোনো ইউ নেম ইট ওয়ান ডিরেক্টর যে কোনো না কোনো ভাবে কোনো না কোনো কিছুতে অনুপ্রাণিত, কম আর বেশি। তো ওই জায়গার থেকে আমি যদি আগামীতেও ছবি বানাই, আর একটা জিনিস কি জানো, সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, এছাড়া পৃথিবীর কোনো কিছু অরিজিনাল না। তুমি খেয়াল করে দেখো, কোনো না কোনো ভাবে পরিবর্তনশীল, কোনো না কোনো ভাবে একদম ফিক্স কিছু নেই। তো সুতরাং কেউ বলতে পারবে না দাবি করে যে এইটা অরিজিনাল। যেমন সুর সাত রকমের থাকে, দেখবে এক গানের সাথে আরেক গান কোনো না কোনো ভাবে মিলে যাচ্ছে। ওই লোক, যে লোক এই নতুন গানটি বানিয়েছে, সে হয়তো পুরোনো গানটি শুনেনি, হতেই পারে। কাকতাল বলে একটা বিষয় থাকে, বাট আমারটা কাকতাল না, আমি জেনে শুনে বুঝেই করি। একদম। এবার একজন অভিনেতাকে নিয়ে একটু জানতে চাই, আমাদের বাংলাদেশের অত্যন্ত গুণী এবং প্রিয় একজন অভিনেতা যাকে আমরা খল চরিত্রে প্রায়শই দেখি, মিশা সওদাগর। উনি আপনার পরিচালিত প্রথম সিনেমাতে অভিনয় করেছেন, নতুন যে সিনেমা আপনি ডিরেকশন দিচ্ছেন সেটা তো আছেন। আমি একটু জানতে চাই, সুঅভিনেতা মিশা সওদাগরকে, মানে আমাদের বাংলাদেশে আসলে ওনাকে তো অনেক সিনেমায় পেয়েছে, আমাদের বাংলাদেশে ওনাকে কি সেভাবে ব্যবহার করা হয়েছে? না, দেখো আমি তোমাকে বলি, যদি ওনাকে ব্যবহৃত না হতেন উনি, বা ওনাকে ওভাবে ব্যবহার না করা হতো, তাহলে কিন্তু উনি আসলে মিশা সওদাগরও তো হতে পারতেন না, তাই না? আমরা অবশ্যই তাকে ব্যবহার করেছি, অনেকে ট্রাই করেছে, কিন্তু যেমন আমি একটা সিনেমার কথা সবসময় ওনার ক্ষেত্রে বলি, আমি শুধু চেয়েছি তোমায় নামে একটা কলকাতার সিনেমা হয়েছিল, ওখানে ওনার যে কামনেস, এত সুন্দর করে অঙ্কুশ এবং শুভশ্রীর সাথে ওনার যে ক্যারেক্টারাইজেশনটা ছিল, এত ভালো লেগেছিল আমার, আই কল্ড হিম তখন, এবং আমি বলছিলাম আঙ্কেল এইটা কি আপনি, দিস ইজ ইউ, ইজ ইট? তো আমাকে উনি বলে, বাবা আমাকে তো ওভাবে করে না, ইউজ করে না। যেমন বরবাদ সিনেমাতে ওনার যে ক্যারেক্টারাইজেশন ছিল বিউটিফুল, হি হ্যাজ ডান এ গ্রেট জব। এবং দেখো, একটা লোক 800-900 সিনেমা করা কিন্তু মুখের কথা না, এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমিও চাই যে ওনার মতন যারা হাতে গোনা, আমাদের তো দেখো ক্যারেক্টার আর্টিস্ট কিন্তু হাতে গোনা, হ্যাঁ, দু একজনই, ফরিদি আঙ্কেল চলে গেলেন, রাজীব স্যার চলে গেলেন, বাচ্চু আঙ্কেল চলে গেলেন, সাদেক বাচ্চু, হাতে গোনা। এখন তারিক আনাম খান সাহেব আছেন, শহীদুজ্জামান সেলিম সাহেব আছেন, আর মিশা সওদাগর সাহেব আছেন, এই তো। মানে আমি যদি একটু টপ গ্রেড ধরি, সবাই ভালো, বাট আমি এদেরকে একটু আলাদাভাবে মূল্যায়ন করতে চাই। তো সেই জায়গার থেকে এদেরকে যদি আমরা
এদের ক্যালিবার অনুযায়ী সঠিকভাবে কাজে না লাগাতে পারি, এটা তাহলে এটা আমাদেরই আসলে আমাদের ব্যর্থতা। এবং ক্ষতিটাও আমাদের। অফ কোর্স। এবার একটা হ্যাপি ডে নিয়ে কথা বলতে চাই। আসছে 27 জানুয়ারি, আপনার জন্মদিন। Happy birthday শুভ to you. জন্মদিন, আগাম অনেক শুভেচ্ছা ভালোবাসা Thank you. রইল Thank you আমাদের so much. মাছরাঙা পরিবার এবং বিনোদন সারাদিনের পক্ষ থেকে। Thank you. বার্থডেতে কি গিফট পেলে অনেক বেশি খুশি হন? টু বি ভেরি অনেস্ট, বার্থডেতে আজকাল যে গিফট আমি সবচেয়ে বেশি পাই এবং যেটা পেলে আমি বেশি খুশি হই সেটা হচ্ছে বার্থডে উইশ। এবং হয় কি, ফেসবুকে যখন অনেক সময় হয় না, আমি ভুলেও গেছি ওনাকে, হ্যাঁ, যে আরে হঠাৎ ছবি দেখলে বা উনি আমার সাথে তার তোলা একটা ছবি উনি দিয়ে পোস্ট দিলেন। করেছেন, তখন আমার মনে হয় আরে ওনার সাথে তো আমার অনেকদিন দেখা হয় না, কথা হয় না, বাট উনি তারপর আমার কথা মনে রেখেছেন। তো এরকম হাজারো যখন উইশেসগুলো আসে না, তখন আমার নিজেকে অ্যাটলিস্ট খুব স্পেশাল মনে হয় যে হ্যাঁ, মানুষ এখনো আমাকে ভালোবাসে, যারা কাছের লোক তারা, যারা কাছে নেই তারা, যারা একটু দূরের লোক তারা, সবাই কম বেশি আপামর জনসাধারণ আমাকে যে ভালোবাসে। তো এই ভালোবাসাটার মানে ওই গিফটটাই আমার কাছে সবচেয়ে বেশি আনন্দদায়ক মনে হয়। এবার আপনার বাবাকে নিয়ে একটু আলাপ করতেই চাই। গত 4 ডিসেম্বর আমাদের বাংলাদেশের এই গুণী একজন মানুষ, কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাসের জন্মদিন ছিল এবং সেই দিন আপনি আপনার বাবাকে নিয়ে খুব ইমোশনাল একটা পোস্ট দিয়েছিলেন, যেটা থেকে কিছু কথা না বললেই নয়। তোমার জন্ম না হলে বাংলাদেশের চলচ্চিত্রে দিলীপ বিশ্বাস নামের একজন সেরা বাণিজ্যিক চলচ্চিত্রকার পেত না। তোমার জন্ম না হলে বাংলাদেশে প্যারোডি গানের জন্ম হতো না। তোমার জন্ম না হলে 90 দশকের ধুঁকতে থাকা কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আবারও জেগে উঠতো না। তোমার জন্ম না হলে আমি পৃথিবীতে শ্রেষ্ঠ শিক্ষককে পেতাম না। তোমার জন্ম না হলে আমি জগতের সেরা বাবাকে পেতাম না। প্রত্যেকটা লাইনই খুবই ইমোশনাল, আমি বুঝতে পারছি। একটু শুনবো আপনার কাছ থেকে বাবাকে নিয়ে। যেই কথাগুলো ওখানে লেখা, আমি লিখেছি, সেই কথাগুলো ধরে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে আসলে হয় না, বাবা তো বাবাই সবার ক্ষেত্রেই, হ্যাঁ, তো সবার বাবাই সবার কাছে স্পেশাল। আমার একটা ছেলে আছে দেবজিৎ, ওর কাছে হয়তো বা কোনো একদিন আমিও স্পেশাল থাকবো, এখন তো ওই বোধটা হয়নি। তো সেই জায়গার থেকে তো স্পেশাল থাকেই, কিন্তু আমার ক্ষেত্রে ওনার সাথে স্পেশালিটির জায়গাটা কি, দেখো, আমি যখন হয় না যে একটা মেন্টর, একটা গাইড, একটা ছায়া, সবার মধ্যে কিন্তু বাবা হবার অনেকগুলো গুণাবলীর এটা একটা বড় গুণাবলী, হ্যাঁ, যে আই এম দেয়ার উইথ ইউ নো ম্যাটার হোয়াট। তো ওই জায়গাটা আসলে বাবা ছাড়া কারোর পক্ষে দেওয়াও সম্ভব না। তো মেন্টরের জায়গাটা, যে কোন পথে চলতে হবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, এবং তাকে যেভাবে মানুষ শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তো ওই জায়গাটাও আমি দেখেছি যে হ্যাঁ, তার মানে উনি এমনই একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি কিনা আমার বাবাও বটে। পাশাপাশি শিক্ষকতার জায়গা যদি বলি, আমার শিক্ষক, কারণ আমাকে যখন বলা হতো যে আপনি সিনেমা জগতে এসছেন, কি পড়াশোনা করেছেন, তাই বললাম আমি একটা ইউনিভার্সিটিতে পড়েছি, ওখান থেকে গ্র্যাজুয়েট হয়েছি। তো বলে তাই নাকি, তো কোন ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম দিলীপ বিশ্বাস। তো ওনার ওখানেই পড়াশোনা করেছি, তো গ্র্যাজুয়েট হয়ে ছবি বানাতে এসেছি। তো ওই জায়গাগুলো থেকে, ওনার কাছ থেকে যে পরবর্তী জীবনে চলার পথে বলি বা কার্যক্ষেত্রে, এখনও যে আমি সিনেমা বানাচ্ছি বা সিনেমা করে চলছি, তো এটারও তো পুরোটাই অবদান তার। তিনি না থাকলে শিখতেও পারতাম না, কিছু জানতেও পারতাম না আসলে কীভাবে সিনেমা তৈরি হয়। পাশাপাশি প্যারোডি গানের কথা যদি বলি, বাংলাদেশে এখন অনেকেই পরবর্তী জেনারেশনের অনেকেই প্যারোডি গান করেছেন, অনেক কমেডি আর্টিস্ট আছেন, কাজল আছেন, ইভেন হানিফ সংকেত সহ অনেকেই প্যারোডি করেছেন। বাট প্যারোডির জনক, মানে প্যারোডি গান যেটা, সেটার জনক কিন্তু আমার বাবা। তো সেটা অনেক বছর আগে, তার 1964, ইন দ্য ইয়ার অফ 1964, তার একটা গোল্ডেন ডিস্কো বের হয়েছিল, সেটা আমার কালেকশনে আছে বাই দ্য ওয়ে। তো ওই জায়গাগুলো থেকে আমাকে ইন্সপায়ার করেছে যে হ্যাঁ, গান জিনিসটাও আমার সাথে হয়তো বা কোনো একদিন যাবে বা যায়, বা এখনও যে কোনো অনুষ্ঠানে যে আমি উপস্থাপনা করি, আমি তাকে কিন্তু আমার একটা বয়সে আমি কিন্তু তাকে স্টেজে কথা বলতে শুনেছি। একটা মানুষ কতটা গুছিয়ে কথা বলতে পারে, আমার এই শিক্ষাটাও কিন্তু তার মাধ্যমে। তো এগুলোই তো আমি করছি না, উপস্থাপনা করছি, আমি সিনেমা বানাচ্ছি, মাঝে মাঝে কিছু অনুষ্ঠানে আমি গান গেয়ে তো দেশে বিদেশে যাচ্ছি, তো সবই তো তারই অবদান। তো এরকম একজন বাবা পাওয়া তো আসলে আমার মতন ক্ষুদ্র মানুষের জন্য অনেক বড় বিষয়, অনেক। আমি মানে
ভেরি লাকি টু হ্যাভ হিম অ্যাজ মাই ফাদার। তো তো কৃতজ্ঞতার আসলে ভাষাও নেই কোনো প্রকাশ করার, জায়গাও নেই। আর পাশাপাশি পরবর্তীতে বাবা চলে যাওয়ার আগের থেকে তো বটেই, পরবর্তীতে মা যেভাবে আমাকে আগলে রেখেছেন এখনো, এটার জন্য আমি কৃতজ্ঞ ভীষণভাবে ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে, আল্লাহ পাকের কাছে, যে এরকম মা যার আছে সেই সন্তানের তো আসলে পিছিয়ে থাকার তেমন কোনো কারণ নেই। তো সুতরাং এই তো দ্যাটস ইট। সেটাই। এবার পরিবারের খুবই গুরুত্বপূর্ণ আরো একজন সদস্যকে নিয়ে জানতে চাই, আপনার স্ত্রী সহধর্মিণী অরুণা সরকার। 1 অক্টোবর আপনাদের ম্যারেজ অ্যানিভার্সারি এবং 2012 সালে বিয়ে করেছিলেন। কেমন কাটলো এই 13 বছর? 13 বছর, হ্যাঁ, দেখতে দেখতেই কেটে গেল ইনফ্যাক্ট, এবং খুব ভালো কাটলো এবং আনন্দের সহিত কাটলো। খুনসুটিতে কাটলো, ঝগড়াঝাটিতে কাটলো, ভালোবাসায় কাটলো, মান অভিমানে কাটলো। সব কিছু মিলে হয় না যে একটা স্ত্রী হিসেবে একটা স্বামী যতটুকু এক্সপেক্ট করে, তো সব এক্সপেকটেশন তো সবার ফুলফিল হয় না, কিন্তু আমার ক্ষেত্রে সৃষ্টিকর্তার একটা আলাদা ভালোবাসা আমার প্রতি মনে হয় আছে। তো আমি এখন পর্যন্ত দেবজিতের শুধু অপেক্ষায় আছে যে ওর ফিডব্যাকটা কি হয় বড় হয়ে। বাকি সবগুলো সম্পর্কে ফিডব্যাক আমার কাছে খুব আনন্দদায়ক। আপনার সন্তান দেবজিতের কথা যেহেতু এলো, ওকে নিয়েই যে আসলে জানতে চাইতাম এরপরে, কি স্বপ্ন দেখেন ওকে নিয়ে? স্বপ্ন দেখি কি, আমার কাছে মনে হয় যে একটা মানুষ যদি ভালো মানুষ হয়, এটা হচ্ছে পূর্ব শর্ত বা প্রধান শর্ত, তাহলে বাকি কাজ সে যেটাই করতে চায় না কেন সে সেটা করুক, তো সেই কাজটা ভালো হবে। কিন্তু থিন লাইনটা হচ্ছে ওকে বা যাকে যেই হই না কেন আমরা, তাকে একজন ভালো মানুষ হতে হবে। তো আমি প্রথমেই চাই যে ছেলেটা আমার একটা ভালো মানুষ হোক, উপস্থাপক বা পরিচালক না হলেও চলবে, কিন্তু একটা ভালো মানুষ হোক। তো ওই জায়গাটাতে আমি চাই যে এই ব্যাপারটা হয়ে যাক, আমি নিশ্চিন্ত। তারপরে ও ওর পথ বেছে নেবে, যদি আমাকে দ্বারা বা আমার বাবার দ্বারা, হ্যাঁ, ও যদি অনুপ্রাণিত হয় বা ব্লাড টক্স, হ্যাঁ, তো ওটা অটোমেটিক্যালি হয়তো চলেও আসতে পারে। তো সেটা হলে আমি বাধা দেবো না, আমি খুশিই হব। বা ও যদি অন্য কিছুও করতে চায় সেখানেও আমার কোনো আপত্তি থাকবে না। বাট ওই যে প্রথম একটাই শর্ত, ভাই, তোমাকে ভালো মানুষ হতে হবে, বাস, দ্যাটস ইট, আর কিছু চাই না আমি। সেটাই কিন্তু সবচেয়ে বড় চাওয়া এবং কঠিনতম একটা জিনিস। বাই দ্য ওয়ে, আসতে চাই আরো একটা প্রসঙ্গে। আপনাকে আমরা প্রায়শই দেশে বা দেশের বাইরে তারকা, মহাতারকাদের সাথে দেখেছি, যাদের কথা মানে না বললেই নয়। শাহরুখ খান থেকে শুরু করে বাপ্পি লাহিড়ী, উদিত নারায়ণ, গোবিন্দা, বিরাট কোহলি, দেব সহ অনেকের সাথে দেখেছি ফটোতে। এর মধ্যে কার সান্নিধ্যে আসার অভিজ্ঞতাটা সবচেয়ে সুন্দর এবং এখন পর্যন্ত খুবই মধুর লাগে? খুব মধুর জায়গা যদি ধরি, কিছু কিছু ফটোজ আমার সাথে যাদের আছে, ওটাও হয়তো বা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি, দেখা হয়েছে, কথা হয়েছে, একটা রিকোয়েস্ট করেছি যে একটা ছবি তোলা যায় কিনা। তো যেহেতু ওনারা বড় তারকা এবং ভিনদেশি তারকা, তো সেই জায়গার থেকে যদি ধরি, একজনের সাথে এক্সপিরিয়েন্স বলবো একটু অন্যদের থেকে আলাদা এই কারণে, কারণ ওই অনুষ্ঠানটার সাথেই আমি জড়িত ছিলাম। আচ্ছা। সেটা হচ্ছে শাহরুখ খান। হ্যাঁ, তো শাহরুখ খান যখন বাংলাদেশে আসলেন 2010 সালে, তো ওই অনুষ্ঠানটার উপস্থাপনা আমি করেছিলাম আরবি স্টেডিয়ামে। এবং সেখানে বিফোর স্টার্টিং দ্য শো শাহরুখ খান আমাকে তলব করেছিল। তার আলাদা মেকআপ ভ্যান বা যেটাই হোক, ওরকম আলাদা একটা জায়গা ছিল। তা আমি আরেক জায়গায় বসেছিলাম। তো ওনার যিনি বডিগার্ড বা যিনি আছেন ম্যানেজার, উনি আমাকে বললেন যে আপনি কি হোস্ট প্রোগ্রামের? তো আমি বললাম হ্যাঁ। তো বলে আপনি একটু আসুন আমার সাথে। তা আমি একটু ভয় পেলাম যে ভাই কোথায় নিয়ে যান আমাকে। বলে না, জায়গা মতোই নিয়ে যাচ্ছে, শাহরুখ খান সাহেবের কাছে। আমি বললাম ভেরি গুড, চলো। তো গেলাম, উনি এইরকমই একটা মোটামুটি ডিস্টেন্সে বসা, ও মাই গড, এরকম জাস্ট এরকম ডিস্টেন্সে। তো উনি আমার সাথে কথা বললেন যে তুমি কি আমার সম্পর্কে জানো? আমি বললাম যে আপনার সম্পর্কে আসলে সারা বিশ্ব জানে, তো আর আমার কাজটা হলো জানা, আমাকে জানতেই হবে। আর আপনার সম্পর্কে জানাটা আমার জন্য খুব ইজি, কারণ আপনাকে যেহেতু আপনার এত কিছু, হ্যাঁ, তো বলে যে না, আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজে কিছু ইনফো দেয়া আছে। তো তোমার হাতে তো কোনো কাগজ দেখছি না, তোমার কি কোনো প্রিপারেশন আছে? তাই বললাম যে আপনার আশীর্বাদে আমি কাগজ নিয়ে বা এখানে লেখে বা কিছু করে আমি কখনো কোনোদিন স্টেজে উঠিনি। আমি বলে যে তাহলে তুমি কি বলবে? আমি বললাম আমি এটা বলতে পারবো না যে আমি কি বলবো, বাট স্টেজে ওঠার পর আমি হয়ে যায়, বলে ফেলি, এবং এভাবেই করে এসছি। তো বলে আমার কাগজটা কি একটু দেখবে? আমি বললাম হ্যাঁ। পকেট থেকে কাগজ বের করলো একটা, ওরই লেখা ইংরেজিতে, মানে শাহরুখ খান কীভাবে এসছেন,
হ্যাঁ ওনার প্রথম ফৌজি থেকে দূরদর্শন থেকে উনি কিভাবে এসেছেন, কিভাবে স্ট্রাগল করেছেন, হ্যাঁ আব্বাস মাস্তানের সাথে তার সম্পর্ক কি, বাজিগারের পরে কি হয়েছে, বাজিগারের আগে কি ছিল, ডার্ট সিনেমাতে তিনি কিভাবে ঢুকলেন, মানে হোয়াট এভার, মানে অনেকগুলো ইয়ে। তা আমি বললাম যে এটা রাখুন, এবার আমি আপনাকে বলি, আপনি শুনুন যে আমি এরকম বলতে চাই আপনার সম্পর্কে। তো বলে হ্যাঁ বাতাও। তো তখন আমি আবার আমারটা বললাম, বলে যে তাহলে তোমার এই কাগজের আসলে কোনো দরকার নাই। তো ইট ওয়াজ সাচ এ ড্রিম এক্সপিরিয়েন্স ফর মি বিকজ ইটস শাহরুখ খান। আমি মনে করি যে বাংলাদেশের সহ পৃথিবীর যে কোনো প্রান্তের সবচেয়ে ভালোবাসার পাত্রের একজন হচ্ছে শাহরুখ খান, এবং আমি এটা মনে করি যে উপমহাদেশে তার থেকে বড় মহাতারকা আর পরবর্তীতে আসবে না। তো সুতরাং ওই জায়গার থেকে তার সান্নিধ্য পাওয়া, তার সাথে কথা বলা, ইটস এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। Yeah. তো ওটা আমার কাছে খুব আনন্দদায়ক। আর দেব হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ। তো দেব আর আমি অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, গল্প করেছি, ঘুরেছি, ওর ভিশন সম্পর্কে জেনেছি, ওর বাড়িতে গিয়েছি, থেকেছি, খেয়েছি। তো ওটার আবার আলাদা একটা এক্সপিরিয়েন্স। তো এই দুজনের সাথে যদি আমি ভিনদেশি বলি, হ্যাঁ হ্যাঁ। তো এনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা খুব আনন্দদায়ক। বাই দ্য ওয়ে, আপনার একটা হিডেন ট্যালেন্ট কিন্তু আমরা জানি। এটা আসলে আপনি নিজেও বলেছেন, আপনি বেশ কিছু ঘরোয়া বা বাইরে যে কোনো জি। অনুষ্ঠানে ভালোবেসে গান গাইতে পছন্দ করেন। তো প্লিজ এবার তো একটা গান শুনতেই চাই। তবে হ্যাঁ, যেহেতু সব মিলিয়ে আমাদের একটু সীমাবদ্ধতা আছে, আপনার কাছ থেকে অন্তত 4 লাইন না শুনে তো আপনাকে ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে। তো আসলে বেসিক্যালি আমি কিশোর কুমারের গান করি, ওনার গানই আমি বেশি পছন্দ করি। তো পাশাপাশি আমি আরও অনেকেরই গান গাই। তবে আজকে আমার কাছে মনে হলো যে তোমার কথাটা শুনে যে ওয়াই নট, আমাদের দেশেও তো অনেক গুণী শিল্পী আছেন। তো তাদের একজন আমার খুব ফেভারিট, উনি পৃথিবীতে নেই, ওনার নাম হচ্ছে শেখ ইশতিয়াক। ওনার আমি যখন ছোট ছিলাম তখন আমি ক্যাসেটে ওনার গান শুনতাম, এবং ওই ক্যাসেটটা এখনও আমার কাছে আছে। তো ওনার গাওয়া একটা গানের 4টা লাইন একটু চেষ্টা করছি, ঠিক আছে? বিরহ ব্যথাতে এ মন ভেঙে যায়, না পাওয়ার আশাতে খুঁজেছি তোমায়, কতগুলো ফাগুন গিয়েছে ফিরে, আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে, আজ সব ব্যথা সয়ে যাব, চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না, নীলাঞ্জনা। থ্যাংক ইউ। ওইটুকু কেন বললেন না? ওই নীল নীল চোখে চেয়ে ওই দেখুন। নীল নীল চোখে চেয়ে দেখো না তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কে বলেছে যে আপনি চেষ্টা করেন? আপনি আসলে অনেক সুন্দর গাইতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। দীর্ঘদিন ধরে আপনি উপস্থাপনা করছেন। বর্তমান সময়কার উপস্থাপনার মান নিয়ে ভালো মন্দ অনেকেই বলেন আজকালকার দর্শক সমালোচকরা। এইটা নিয়ে আসলে আপনার কি মত? মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে উপস্থাপনার ক্ষেত্রটা আগের চাইতে কত দিক দিয়ে এগিয়ে কিংবা পিছিয়ে? দেখো, আমরা যখন, বিশেষ করে আমি হাতে গোনা 2-1 জনের কথা বলবো, একটি বেসরকারি চ্যানেল আসলো, স্যাটেলাইট চ্যানেল, তখন 2000 সালে, এবং সেই চ্যানেলে আমরা 2-1 জন আছি যারা উপস্থাপনার যে তথাকথিত বৃত্ত যেটা, সেটাকে আমরা ভেঙেছিলাম। যেমন আমি ওটার কথাই বলতে চাচ্ছি যে আমি যখন বলতাম আদিওস বা চাও বা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা, এই হ্যালো ভিউয়ার্স বা এই টাইপের যে জিনিসগুলো, এগুলো তো তখন আসলে একেবারেই নতুন। তো ওই বৃত্তটাকে ভাঙা, ওই ব্যারিয়ারটাকে ভাঙা, হ্যাঁ, তথাকথিত প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই জায়গা থেকে বেরিয়ে এসে ওই তো ওই জায়গাটায় যাওয়া, এটা একটা চ্যালেঞ্জ ছিল, এবং নতুন জিনিস মানুষকে একসেপ্ট করানো কিন্তু একটু কঠিন এবং সময় সাপেক্ষ। ফর গডস গ্রেস আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথম দিন থেকেই আমাকে মানুষ ভালোবাসা শুরু করেছে। হয়তো এটার একটা অপেক্ষাই ছিল মানুষ যে না, এরকম কিছু একটা চাই, নতুন কিছু, বা পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বা পাশ্চাত্যের যে দেশগুলো আছে সেখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, সেখানে হোস্টরা যেভাবে কাজ করে, স্মার্টলি প্রেজেন্টেশন, জামা কাপড় সুন্দর থাকবে, দেখতে শুনতে মোটামুটি ভালো হতে হবে, তো ওই জায়গাগুলো সামহাও আমার সাথে হয়ে গেছে।
তো আমি মনে করি যে দেখো আমরা অনেক কষ্ট করে উপস্থাপনা জিনিসটাকে একটা শিল্পে নিয়ে এসেছি। কিছু কিছু সময় আজকাল ভিউয়ারশিপের কারণে হোক যেমন করেই হোক, আমি এটা শুধু উপস্থাপক বা উপস্থাপিকাদের দোষ দেব না, পাশাপাশি যারা এই অনুষ্ঠানগুলো তৈরি করেন নির্মাণ করেন, প্রযোজক, আমি তাদেরকেও পরিচালক। আমি একটু তাদের দিকেও একটু তীরটা রাখতে চাই যে তারা কেন এইসবগুলো কাজগুলো করছেন। পাশাপাশি দেখো বিফোর দ্য শ্যুট আজকের তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম তোমার সাথে মাছরাঙা টেলিভিশনের সংসার কতদিন? কতদিনের? 3 বছরে তুমি বলেছো। তো 3 বছর যখন একটা সংসারে কেউ থাকে তার মানে সে সংসারে টিকে যায়। হ্যাঁ, ভালো বেশে তাকে বরণ করে নেওয়া হয়েছে, তাকে আগলে রাখা হয়েছে এবং আগামীতেও তুমি থাকবে আমি জানি। তো এটা কেন? এটার কারণ হচ্ছে যে তুমি সেই জায়গাটাকে বজায় রাখতে পেরেছো, চেষ্টা করেছি। এবং পাশাপাশি যারা প্রযোজক আছেন তারাও ওই প্রক্ষেপণটা রেখেছে যে না, অনুষ্ঠানের মানটা ঠিক রাখতে হবে, যেটা আমরা সর্বসাধারণ দেখতে পারি সবাইকে নিয়ে, যেটা আজকাল অনেক অনুষ্ঠানে হচ্ছে না। আমি তাদের দিকে খুবই আমার আমার রাগ আছে, অভিমান আছে, অভিযোগ আছে যে যারা করছেন, ইভেন শুধু প্রযোজকের কথাই বলবো না, যারা এগুলো করছেন বলছেন তারা যথেষ্ট পরিমাণে তাদের বয়স হয়েছে, লায়াবিলিটিস আছে তাদের, হ্যাঁ, সমাজ সংসারের প্রতি। তো সেই জায়গা থেকে তারাই বা কেন বলেন? তো ওই জায়গাগুলোতে ক্ষোভ আছে এবং আমার বিশ্বাস যে এগুলোতে একটা ছোট্ট খাট্ট হলেও সেন্সরশিপ থাকা উচিত, যে এই অনুষ্ঠানগুলো তারা করতে পারবেন বা বলতে পারবেন এই কথাগুলো, বা জিজ্ঞেস করতে পারবেন একজন অতিথিকে। যেমন আমি এখানে বসে আছি, আমার যেই ভালো লাগাটা তৈরি হচ্ছে বা হয়েছে, সেটা কেন? সেটা হচ্ছে যে অনুষ্ঠানের প্রাণই কিন্তু একজন উপস্থাপক, রাইট? তো তাকে যখন তার অতিথিকে ভালোবাসবেন, অতিথি দেবো ভব মনে করবেন, তখনই কিন্তু এক্স্যাক্টলি তখনই কিন্তু অতিথিও কিন্তু প্রাণবন্ত হয়ে থাকবে, তাই না? তো এই জিনিসগুলো দেখতে হবে অবশ্যই। সেই জায়গা থেকে যদি জানতে চাই যে আমাদের অতীতে যারা শ্রদ্ধেয় সিনিয়র উপস্থাপক রয়েছেন, তাদের মধ্যে কাদের উপস্থাপনা আপনি খুব মিস করেন বা খুব পছন্দ করেন? আমাকে অনেকে বলে না যে তোমার আইডলকে। হ্যাঁ, তো আমার আইডল, সবারই আইডল থাকে। আমার আইডল আমার সৌভাগ্য যে আজকাল অনেক উপস্থাপক আমার কথা বলেন। তা আমি আবার বলেছি, এবার দুষ্টামি করে যে বেশি বলিস না, মনে হয় যে আমি বয়স হয়ে গেছে, বুড়িয়ে গেছে। তো আমার আইডল হচ্ছে ফজলে লোহানী সাহেব। উনি একটা অনুষ্ঠান করতেন, যদি কিছু মনে না করেন। আমি এই অনুষ্ঠানটা ছোটবেলা, তখন ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন, ওই মোচড় দিলে টেলিভিশন খোলে, আবার মোচড় দিলে বন্ধ হয়ে যায়, হ্যাঁ, নির্দিষ্ট একটা টাইমে অনুষ্ঠান শুরু হয়। তা আমি ওখানে বসে থাকতাম অনুষ্ঠান দেখার জন্য। উনি এরকমই একটা ইজি চেয়ারে, এরকম একটা চেয়ারে স্যুট টুট পরা, স্যুট কোট পরা, একদম টাই সহ, এখানে একটা রুমাল থাকতেন, হ্যাঁ, জুতা পরেছেন, মোজা সহ শু পরেছেন। উনি মানে পায়ের উপর পা তুলে বসে উনি যেইভাবে ডায়লগগুলো ডেলিভারি দিতেন, তা আমার ওটা মনে গেঁথে গেছিল। ওটা কিন্তু তখন আমি তো জানি না যে আমি উপস্থাপক হব, কিন্তু আজকে বলছি তোমাকে যে আজকে আমি উপস্থাপক হওয়ার পেছনে যদি কারোর ওরকম অবদান থাকে যে স্টাইল করা, ওনার মতন করে কথা বলার চেষ্টা করা, সেটা কিন্তু উনি ফজলে লোহানী। এটা অনেকেই জানেন না, আজকে বললাম। ফজলে লোহানী মানে ওভাবে চিন্তা করলে মাই গুরু, মানে উপস্থাপক জগতের। আই লাভ হিম। আর স্বাভাবিকভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন পরের প্রশ্নটা কি হবে। পরবর্তী প্রজন্মগুলোতে কাদের উপস্থাপনা আপনাকে মুগ্ধ করেছে এবং মনে হয়েছে যে না, তারা এখন ঠিকঠাক ট্র্যাকে রয়েছে? মুগ্ধতা আমার কারোর প্রতি হয়নি, টু বি ভেরি অনেস্ট। সত্যি বলি, কেন বলছি আমি একটু ভেঙে বলি, তাহলে মানে আমি এটা আসলে কাউকে হার্ট করার জন্য বলছি না। আমরা ফজলে রোহানী সাহেবকে দেখেছি, পরবর্তীতে আব্দুল আবু সাইদ স্যার, আনিসুল হক সাহেব, হানিফ সংকেত সাহেব, আব্দুল মুন্তুসার সাহেব। তো এদের উপস্থাপনার দেখার পরে না, আর পরবর্তীতে হয়তো আমার নাম অনেকে বলেন, আমি তো আমার নামটা বলতে পারি না, বা আমি আমাকেও যদি ভেবে বলি যে আমি যেভাবে করতে চাই বা করি, পরবর্তী জেনারেশনের ওরকম করে আমার হয় না যে মনে দাগ কেটে গেছে, যে দ্যাট মানে এই ব্যাপারটা আমি এখন পর্যন্ত ওভাবে আর কি। এটা একটা কারণ আছে, এটার কারণ আছে, এরকম না যে তারা কেউ ভালো না, অনেক হাই, এটা একটা লেভেলটা তো অনেক হাই দেখে গেছে, স্ট্যান্ডার্ডটা অনেক হাই না। পাশাপাশি হচ্ছে কি, একটা জিনিস মনে রাখবে, একজন উপস্থাপক যদি কোনো একটা সিগনেচার প্রোগ্রাম তার না থাকে, তাহলে সে 100 অনুষ্ঠান করলেও সেই ব্যাপারটাকে সিগনিফিকেন্সিটা তার মধ্যে থাকে না। প্রত্যেকটা যাদের নাম বলেছি খেয়াল করে দেখো, তাদের সবার একটা অ্যাটলিস্ট একটা, আমার ক্ষেত্রে যেমন পথের প্যাচালি আছে, তোমাকেই খুঁজছে বাংলাদেশ আছে, তো সিগনেচার প্রোগ্রাম লাগবেই। ওই জিনিসটা আমি কারোর মধ্যে পাইনি। হ্যাঁ, সবাই স্টেজ শো করছে, সবাই ব্যস্ত, কারোর শিডিউল নাই, বাট আমি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য অ্যাঙ্কার্স ইন আওয়ার কান্ট্রি, আই লাভ দেম অল, বিলিভ মি, ইনক্লুডিং ইউ, আই লাভ দেম অল। বাট আমার কাছে মনে হয় যে ওই ব্যাপারটা এখন আমি পাইনি।
অবশ্যই। তাহলে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান এই জেনারেশনে আমরা আমি যারা তাদেরকে দোষ রয়েছি। দেবো না, কারণ তাদের এখন মাধ্যম অনেক বেড়ে গেছে। আগে তো বলা হতো বড় পর্দা আর ছোট পর্দা, এখন হচ্ছে বড় পর্দা, মিনি পর্দা, মাঝারি পর্দা, বহুত রকমের পর্দা আছে। হ্যাঁ, মুঠোফোনের পর্দা। মুঠোফোনের পর্দা। তো এখন হচ্ছে কি কাজ অনেক, কিন্তু ওই একই কথা ঘুরে ঘুরে আসে যে যদি কেউ ওই কাজটা মানে মনোটোনাস, যদি মনোটনি যেটাকে আমরা বলি, যেমন আমি এই যে ফুটবলের শো করেছি জীবনে, আমি ক্রিকেটের শো করেছি, আমি স্টেজ শো তো করেছি, আমি গেম শো করেছি, করছেন। আমি স্ট্রিট শো করেছি, আমি যেটাকে এখন আমরা বলি যে রিয়েলিটি শো, হ্যাঁ, সেটাও আমার হাত সেটাও ধরে শুরু করেছেন। হয়েছে। তো আমি অনেক রকম কাজ করেছি, তো অনেক রকম ভ্যারাইটি কাজ করে কেউ যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি সব কিছুতে কম বেশি সফল, আমি তাকে মেনে নেব। তো ওই জায়গাটা সবাইকে একটু আমার মনে হয় যে মাথায় রাখা উচিত, রাখা একঘেয়েমিত্ব যেন না থাকে। আমি ওকে এখানেও এই চেয়ারগুলো শুধু বদল হচ্ছে, চেয়ারের কালার, মেয়েটা একই থাকছে, হ্যাঁ। হ্যাঁ, আর গেস্টরা চেঞ্জ হচ্ছে, এই কিন্তু কথাবার্তার ধরন এক, সব কিছু এক। ওই জায়গা থেকে যদি একটু বেরোনো যায় তাহলে ভালো। তাহলে ভালো। থ্যাংক ইউ সো মাচ। আসলে দেখতে দেখতেই তো আমাদের আড্ডাবাজি শেষ পর্যায়ে চলে এসেছে। তবে বরাবরই মানে যখন কোনো অনুষ্ঠানে আমি জানি যেখানে আপনি রয়েছেন, বা এই যে যেমন আজকে আপনার সাথে দেখা হলো, শুরু থেকে আমি খুব এক্সাইটেড থাকি, কারণ আপনার সাথে শো করা মানে শুধুমাত্র গল্প বা আড্ডা দেওয়া না, অনেক কিছু শেখারও রয়েছে। নিশ্চয়ই আগামী দিনে আবারও দেখা হবে। আর নিশ্চয়ই বিনোদন দেখা হবে। সারাদিনের পক্ষ থেকে আপনার প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ এবং অনেক অনেক আশীর্বাদ। আর বিনোদন সারাদিনের যারাই আছেন, নেপথ্যের কারিগর, বিশেষ করে ক্যামেরার পেছনে যারা আছেন, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, সালাম, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকমই মানুষকে বিনোদিত করে যাবেন আপনাদের কর্মের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।